হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওয়ার 2 এর যে টিজারটা এসছে সেটাকে নিয়ে। মানে এসে তো গেছে, তার রিয়াকশনও তো আমি করেছিলাম, কিন্তু সেটাকে নিয়ে আরও কিন্তু কথা বলার মতো ব্যাপার কিন্তু আছে। ওয়ার 2 এর টিজারে আমরা দেখতে পেয়েছি ঋত্বিক রোশনকে। ঋত্বিক রোশন গ্রিক গড, যে লেভেলে তার স্ক্রিন প্রেজেন্স সেটা জাস্ট আনম্যাচেবল। এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি ম্যান অফ মাসেস অর্থাৎ মাস গড জুনিয়র এনটিআরকে, যিনি তার অভিনয় দক্ষতা এবং মাস অ্যাপিল দিয়ে সমস্ত দর্শকের মন জয় করে থাকেন। কিন্তু এই দুজন স্টলওয়ার্ট থাকা সত্ত্বেও এই এন্টায়ার টিজারের ফোকাস চলে গেছে একদমই অন্যদিকে, যেটা নিয়ে আমার কিন্তু খুব বেশিভাবে আপত্তি আছে। এই টিজারে যে জিনিসগুলো দেখানো হয়েছে তার মধ্যে পজিটিভ তো অনেক কিছুই ছিল, কিন্তু এই টিজারটা যদি ভালো করে আমরা দেখি যে এটা কিন্তু খুব তাড়াহুড়ো করে বানানো। সিনেমা আস্তে আস্তে ঠিক করে দেবে সেটা কিন্তু কথার কথা নয়। যখন আমরা টিজারটা দেখছি সেটা কিন্তু একদমই আপ টু দ্য মার্ক নয়। ওয়াইআরএফ এর যে স্ট্যান্ডার্ড সেটাকে কিন্তু কখনোই এই যে টিজারটা ম্যাচ করতে পারে না। এটা কিন্তু খুবই একটা খারাপ দিক, এটা খুবই একটা খারাপ ব্যাপার। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের যতগুলো সিনেমা আছে এগুলো কিন্তু সাধারণত ফরমায়েশি প্রজেক্ট চট করে হয় না। অর্থাৎ কবির খান একরকম অ্যাস্থেটিক আনে, আলিয়া আব্বাস একরকম অ্যাস্থেটিক আনে, সিদ্ধার্থ আনন্দ একরকম করে এবং অ্যান্ড সো অন। কারণ এই তিনজন ডিরেক্টরই স্পাই ইউনিভার্সে সিনেমা করেছে। কিন্তু যখন থেকে পাঠান হিট করেছে তারপর থেকে ওয়াইআরএফ এর মাথায় একটা অন্য জিনিস ঢুকে গেছে যে আমরা এই এন্টায়ার প্রজেক্টটাকে কন্ট্রোল করব, এবং সেটা খুব খারাপ দিকে কিন্তু এগোচ্ছে। প্রত্যেকটা প্রজেক্টের প্রধান কথা গল্প এক। ইভেন টাইগার 3 এবং পাঠান এই দুটো সিনেমারই গল্প পুরোপুরি প্রায় মিলে গেছিলো, ইভেন ট্রোপসগুলো অনেকখানি এক ছিল। এবার ওয়াইআরএফ এখন কি চাইছে যে এন্টায়ার কন্ট্রোলটা তাদের হাতে থাকবে, এবং তারা কোনো ফরমায়েশি ডিরেক্টর চাইছে যারা খালি প্রজেক্টটা উতরে দেবে, অর্থাৎ ক্যামেরা ধরার মতো লোক চাইছে, যেটা কিন্তু কখনোই কাম্য নয় একটা বড় কোম্পানির থেকে। একটা সময় ছিল যখন এমসিইউ অর্থাৎ মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্স বিভিন্ন ভালো ভালো ডিরেক্টরদের তুলে আনতো এবং তারা সিনেমা বানাতো। অর্থাৎ যেমন আয়রন ম্যান 1 এবং 2 ডিরেক্ট করেছেন জন ফেভারিও, অর্থাৎ হ্যাপি হোগানের চরিত্র যিনি করেন তিনি ছিলেন ওই দুটো সিনেমার ডিরেক্টর। তিনি যেরকম ভাবে সিনেমাগুলোকে বানিয়েছিলেন সেটা কোথাও না কোথাও আয়রন ম্যান সিনেমা ইজ ইটসেলফ একটা ড্রামা সিনেমা, এবং অন্যদিকে এটা একটা কামিং অফ এজ সিনেমা। কামিং অফ এজ কেন বলছি, ওখানে হয়তো কোনো ইয়াং ছেলে কিন্তু ছিল না, কিন্তু একটা মানুষ যে অনেকখানি বেশি অর্থের পাহাড়ের ওপর বসে আছে তার একটা গল্প দেখতে পেয়েছিলাম, যে সে কিভাবে সুপার হিরো হচ্ছে, তার সবকিছু যখন জিরো হয়ে যাচ্ছে তখন কিভাবে সে নিজেকে রিভাইভ করছে। অন্যদিকে জো জনসনের ডিরেক্ট করা ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার সিনেমাটা ছিল, যেটা একটা প্রথমে একটা ব্যাটেল ফিল্ম, ওয়ার ফিল্ম, এবং তারপর কোথাও না কোথাও গিয়ে একটা অ্যাকশন সিনেমা এবং একটা সুপার হিরো সিনেমা। এবং অন্যদিকে আমরা ইনক্রেডিবল হাল্ক দেখেছিলাম এবং দেখতে পেয়েছিলাম আমরা থর, যেটা আবার কোথাও না কোথাও একটা ফ্যামিলি ড্রামার টাইপের সিনেমা। তো সব মিলিয়ে এই সমস্ত সিনেমাগুলো কিন্তু থিমেটিক্যালি অনেকখানি আলাদা ছিল, সেই জন্যেই কোথাও না কোথাও মানুষের কিন্তু খুব বেশিভাবে ভালো লেগেছিল। কিন্তু এবার সমস্যাটা কোথায়, যখন থেকে মার্বেল নিজের সমস্ত সিনেমাগুলোকে একটা প্রজেক্ট হিসেবে ট্রিট করা শুরু করলো তখন থেকে কিন্তু খুবই সমস্যার একটা সৃষ্টি হলো। এবং এই সেম জিনিস হচ্ছে ওয়াইআরএফ এর সাথেও। অয়ন মুখার্জি যেরকম ডিরেক্টর, তিনি কিন্তু যেরকম অ্যাস্থেটিক আনেন সেটা কিন্তু কখনোই একটা স্পেকটাকেল সিনেমার মতো নয়। তিনি একটা জীবনের গল্প বলবেন এই টাইপের সিনেমাই কিন্তু তিনি ভালো বানিয়ে এসেছেন। ওয়েক আপ সিডিয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি, এবং এইগুলো কাল্ট সিনেমা কিন্তু। এবং অন্যদিকে যখনই অয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্র মতো সিনেমা বানিয়েছেন তখন কিন্তু তিনি ছড়িয়ে লাট করেছেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার অয়ন মুখার্জি নিজে বলেছেন যে ওয়ার 2 এর যে কোর স্টোরিটা সেটা কিন্তু খুবই ড্রামাটিক। এবার দেখা যাক যে সেইটা কতখানি সত্যি হয়। যদি গল্প সেই দিকে যায়, যদি ড্রামার ব্যাপারটা ভালো থাকে তাহলে কিন্তু এই সিনেমার জন্য স্কাই ইজ দ্য লিমিট। কিন্তু যদি ড্রামা ভালো না হয়, যদি ক্যারেক্টারগুলোর মধ্যে সেরকম যে কেমিস্ট্রি বা সেরকম ইন্টেন্সিটি না থাকে, সেরকম ডেপথ না থাকে, তাহলে কিন্তু এই সিনেমাটা কোথাও না কোথাও 800 CR অব্দি গিয়ে কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রথম 3-4 দিনে কিন্তু এই সিনেমাটা সবকিছু ভেঙে চুরে দেবে, কিন্তু অন্যদিকে তারপরে এই সিনেমাটা কিন্তু লং রানে গিয়ে কিন্তু একটা ভালো প্রফিটেবল ভেঞ্জার কিন্তু হবে না। এটা কিন্তু একটা কনসার্ন থেকেই যাচ্ছে। এবং ওয়ার 2 এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লোকেশ কানাগরাজের কুলি। লোকেশ যদি কোনোভাবে সেই সিনেমাটা হয়তো
সাউথে যেভাবে চলবে এইদিকে সেভাবে চলবে না, কারণ আমাদের রাজ্যে তামিল সিনেমা দেখার অডিয়েন্স কিন্তু অতখানি নেই, যেটা তেলেগু সিনেমার ক্ষেত্রে হয় সেটা কিন্তু অতখানি নেই, ঠিক আছে? বিকজ তেলেগু সিনেমা মেকাররা মাসালা সিনেমা বানান, তারা সবসময় মোমেন্টসের উপর বিশ্বাস করেন, কিন্তু তামিল সিনেমা ফিল্ম মেকাররা তারা কি করেন, তারা কিন্তু যে একটা অভিনেতা সোয়াগ স্টাইল সেই সবের ও বিশ্বাস করেন। তো রজনীকান্ত যেহেতু এখানকার স্টার নন এবং তাকে যদি একটা মেটানেস দিতে দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু কখনোই এটা রিজোনেট করবে না বাংলার অডিয়েন্সের সাথে। এবং অন্যদিকে বেঙ্গলে আরেকটা চাপ হয়ে গেল ওয়ার 2 এবং কুলি দুজনের জন্য ধূমকেতু কিন্তু একটা শিওর শর্ট ব্লকবাস্টার হতেই পারে, এবং যেরকম সাবজেক্টের সিনেমা ধূমকেতু এবং যে সময় আসছে 14ই আগস্ট, এটা কিন্তু পুরোপুরি রিলেভেন্ট, অর্থাৎ টেরোরিজম নিয়ে ধূমকেতু সিনেমাটা তৈরি। তো এই সব কিছুই ছিল আমার ওয়ার 2 এর নিয়ে বলার, ওয়ার 2 এর টিজারটাকে নিয়ে অনেকদিন ধরেই বলবো বলে ভাবছিলাম, কিন্তু অ্যাজ ইউ গাইজ অল নো আমি বারবার অজুহাত দিতে ছাড়ি না। তো চলো আজকে আমাদের ভিডিওটা কেন শেষ করলাম, কমেন্ট করে তোমরা বলো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা, আর তোমাদের কি মতামত, ওয়ার 2 কি হিট হবে না মিস হবে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়, বাই বাই।